নমস্কার বন্ধুরা, আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত সপ্তম শ্রেণীর সাহিত্য মেলা অর্থাৎ যে বাংলা পাঠ্য বইটি রয়েছে সেই বাংলা পাঠ্য বইয়ের আত্মকথা গদ্যের অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলি সম্পর্কে আলোচনা করব। অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি করে দেবো। আত্মকথা রামকিঙ্কর বেইজ এই গদ্যটির অনুশীলনীর যে সমস্ত প্রশ্ন রয়েছে তার উত্তর করে দেবো। তার আগে একটাই রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে বেল আইকনটিও প্রেস করে রাখুন। তো কথা না বাড়িয়ে চলে আসা যাক অনুশীলনীতে। অনুশীলনীর এক দাগ এখানে রয়েছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। ঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। এখানে প্রথম প্রশ্ন রয়েছে কি, রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের কামারপাড়া, কুমোরপাড়া নাকি পটুয়াপাড়া? এখানে অবশ্যই উত্তর হবে রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের কুমোরপাড়া। তারপর 1-2, পোর্ট্রেট শব্দটির অর্থ হলো প্রতিকৃতি, আত্মপ্রতিকৃতি নাকি প্রকৃতির ছবি? এখানে হবে প্রতিকৃতি। পোর্ট্রেট শব্দটির অর্থ হলো প্রতিকৃতি। তারপর 1-3, অয়েল পেন্টিং বলতে বোঝায় জল রঙে আঁকা ছবি, মোম রঙে আঁকা ছবি, তেল রঙে আঁকা ছবি। আমরা মোটামুটি সকলেই জানি যে অয়েল পেন্টিং বলতে বোঝায় তেল রঙে আঁকা ছবি। তারপরে 1-4, রামকিঙ্করের ছবি বা মূর্তি অধিকাংশ ক্যারেক্টারই যে খুব অসাধারণ, সাধারণ নাকি নগণ্য? সাধারণ। আমরা আমাদের গল্পে পড়েছি যে রামকিঙ্কর যে সমস্ত ছবি আঁকতেন তার ছবির অধিকাংশ ক্যারেক্টারই খুবই সাধারণ। তো এটা হবে অ্যান্সার। তারপরে আসি 1-2। 1-2তে আমাদের বলেছে একই অর্থযুক্ত শব্দ রচনাংশ থেকে বেছে নিয়ে লেখো। অর্থাৎ আমাদের এইখানে যে সমস্ত শব্দ দেওয়া থাকবে সেই শব্দের অর্থযুক্ত শব্দ আমাদের গদ্যাংশে কোথায় রয়েছে সেগুলো কিন্তু আমাদের বেছে নিয়ে লিখতে হবে। তো 2 দাগের অ্যান্সারগুলো আমি এখানে করে রেখেছি। বিনা ব্যয়ে এটা হবে অবৈতনিক। অভ্যুত্থান এটা হবে প্রথম শুরু। দরকার এটা হবে প্রয়োজন এবং নিপুণ এর উত্তর হবে নিখুঁত। সম্মানীয় এর উত্তর হবে মর্যাদাবান। তারপর 3 দাগ। 3 দাগে আমাদের কি করতে বলেছে? 3 দাগে বলেছে বিশেষ্য থেকে বিশেষণ অথবা বিশেষণ থেকে বিশেষ্যতে কিন্তু আমাদের নিয়ে যেতে হবে। 3 দাগে বলেছে আমাদের বিশেষ্য থেকে বিশেষণ এবং বিশেষণ থেকে বিশেষ্যে বদলাতে হবে। তো এখানে আমি করে রেখেছি, তোমরা নিজেদের খাতায় টুকে নাও। সার্থক, সার্থকতা। সুন্দর, সৌন্দর্য। মূর্তি, মূর্ত। চরিত্র, চারিত্রিক। উদ্ধৃতি, উদ্ধৃত। তো এটা হলো আমাদের 3 দাগ। এবার আমাদের 4 দাগের একটি বাক্যে উত্তর দাও। 4-1 আমাদের এগুলো একটি বাক্যে উত্তর দিতে হবে। কি রয়েছে প্রশ্নে? কি কি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন? এর উত্তর হবে গাছের পাতার রস, বাটনা বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, মুড়ি ভাজা খোলার চাছা ভূষো কালি প্রভৃতি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন। আমি আরেকবার বলছি, তোমরা লিখে নাও। গাছের পাতার রস, বাটনা বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, মুড়ি ভাজা খোলার চাছা ভূষো কালি প্রভৃতি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন। তারপর 4-2 তো এখানে 4-2তে কি প্রশ্ন রয়েছে? কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়? কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়? এটার উত্তর হবে রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে
রামকিঙ্করের সাথে শান্তিনিকেতনের যোগাযোগ হয়? কি উত্তর? রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে রামকিঙ্করের সাথে শান্তিনিকেতনের যোগাযোগ হয়। এরপর চলে আসি 4-3 দাগ। 4-3 দাগে রয়েছে শান্তিনিকেতনের আচার্য নন্দলাল বসু কাজের ক্ষেত্রে কেমন মনোভাব দেখাতেন? এর উত্তর হবে নন্দলাল বসু কাজের ক্ষেত্রে ছাত্রদের সম্পূর্ণ স্বাধীনতা দিতেন, একটু আধটু ইনস্ট্রাকশন দিতেন, তবে নিজে ইম্পোজ করতেন না, সকলকেই তিনি সাহায্য করতেন। কিভাবে? নন্দলাল বসু কাজের ক্ষেত্রে ছাত্রদের সম্পূর্ণ স্বাধীনতা দিতেন, একটু আধটু ইনস্ট্রাকশন দিতেন, তবে নিজে ইম্পোজ করতেন না, সকলকেই তিনি সাহায্য করতেন। এরপর 4-4 দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি এমন, এখানে প্রশ্নটি রয়েছে নন্দলাল বসুর কাজের কোন দিকটা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করত? এর উত্তর হবে নন্দলাল বসুর প্রায় সমস্ত ছবির বিষয় বা ব্যাকগ্রাউন্ড খুবই সাদামাটা। সাধারণ চরিত্র, কমন ল্যান্ডস্কেপ, গ্রাম্য কমপ্লিট ক্যারেক্টার নিয়ে তার ছবি। এই সাদামাটা সুরটাই শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করত। তাহলে আমরা এখান দিয়ে কি পড়লাম? নন্দলাল বসুর প্রায় সমস্ত ছবির বিষয় বা ব্যাকগ্রাউন্ড খুবই সাদামাটা। সাধারণ চরিত্র, কমন ল্যান্ডস্কেপ, গ্রাম্য কমপ্লিট ক্যারেক্টার নিয়ে তার ছবি। এই সাদামাটা সুরটাই শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করত। এরপর রয়েছে 5 দাগ। নিম্নলিখিত ব্যক্তি ও বিষয়গুলি নিয়ে 2-1টি বাক্যে লেখো। অর্থাৎ এটা অনেকটা টিকা লেখার মতন। এখানে আমাদের কিছু শব্দ বা কিছু ব্যক্তি বা কোনো বিষয়ের নাম দেওয়া থাকবে, সেগুলো সম্পর্কে আমাদের কিছু বলতে হবে। তো প্রথমটা কি রয়েছে? নন কোঅপারেশন মুভমেন্ট। এটা কিন্তু আসলে অসহযোগ আন্দোলন, আমরা ইতিহাসে পড়েছি আগে কম বেশি, বা পরবর্তীতেও পড়ব। নন কোঅপারেশন মুভমেন্ট, তো এটা সম্পর্কে আমি কি লিখেছি? ভারতবর্ষে 1942 সালে অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেশন মুভমেন্ট হয়। ভারতবর্ষে 1942 সালে অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেশন মুভমেন্ট হয়। এর নেতৃত্ব দেন গান্ধীজি। এই আন্দোলন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। এরপর যেটি আছে সেটি হলো অয়েল পেন্টিং। এই ধরনের পেন্টিং এর ক্ষেত্রে একটি টিউবে রং থাকে আর একটি পাত্রে তেল থাকে, দুটো পরিমাণ মতো মিশিয়ে রং করতে হয়। অয়েল পেন্টিংটা কি হবে? এই ধরনের পেন্টিং এর ক্ষেত্রে একটি টিউবে রং থাকে আর একটি পাত্রে তেল থাকে, দুটো পরিমাণ মতো মিশিয়ে রং করতে হয়। তারপরে যে ব্যক্তিটির নাম রয়েছে সেটি হলো আচার্য নন্দলাল বসু। আচার্য নন্দলাল বসু ছিলেন বিখ্যাত চিত্রকর। আচার্য নন্দলাল বসু ছিলেন বিখ্যাত চিত্রকর। তিনি ওরিয়েন্টাল আর্টের প্রবর্তন করেছিলেন। শান্তিনিকেতনের কলা ভবনের অধ্যক্ষ ছিলেন তিনি। তারপরে আছে ল্যান্ডস্কেপ, সাধারণ চরিত্র, কমন ল্যান্ডস্কেপ, গ্রামের কমপ্লিট ক্যারেক্টার নিয়ে ছবি আঁকতে ভালোবাসতেন নন্দলাল বসু। তারপরে আমরা 6 দাগে চলে আসব। 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। তো 6-এর প্রথমেই যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয়। শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণ পরিচয় হয়েছিল কিভাবে? এর উত্তর হবে শৈশবে বাড়িঘরের চারিদিকের দেওয়ালে নানা দেবদেবীর ছবি দেখে তার ভালো লাগতো, তিনি সেগুলি দেখতেন আর কপি করতেন। এভাবেই শিল্পী রামকিঙ্করের ভিজুয়াল আর্টে বর্ণ পরিচয় ঘটে। অর্থাৎ ছোটবেলায় তিনি তার বাড়িতে ঘরের দেওয়ালে চারপাশে যে সমস্ত ছবি দেখতেন সেই ছবিগুলো কিন্তু একে দেখে সেগুলো আঁকার চেষ্টা করতেন। এভাবেই কিন্তু তার ভিজুয়াল আর্টের প্রথম বর্ণ পরিচয় ঘটে।
তো উত্তরটা আরেকবার দেখে নাও যে শৈশবে বাড়িঘরের চারিদিকের দেওয়ালে নানা দেবদেবীর ছবি দেখে তার ভালো লাগতো, তিনি সেগুলি দেখতেন আর কপি করতেন। এভাবেই শিল্পী রামকিঙ্করের ভিজুয়াল আর্টে বর্ণপরিচয় ঘটে। তারপর 6-2, জেনারেল লাইব্রেরির উপর তলায় কলা ভবনে নিয়ে গেলেন, কে কাকে নিয়ে গেছিলেন, তারপর কি ঘটেছিল। এখানে কিন্তু দুটো প্রশ্ন রয়েছে, কে কাকে নিয়ে গিয়েছিলেন, তারপরে কি ঘটেছিল। আমি এখানে পার্ট পার্ট করে রেখেছি। কে কাকে নিয়ে যান, এর উত্তর হবে রামানন্দ চট্টোপাধ্যায় রামকিঙ্কর বেইজকে নিয়ে গিয়েছিলেন কলা ভবনে। রামানন্দ চট্টোপাধ্যায় রামকিঙ্কর বেইজকে নিয়ে গিয়েছিলেন কলা ভবনে। তারপর কি ঘটেছিল, প্রশ্নের পরের পার্ট, তারপর কি ঘটেছিল, তারপর কি ঘটলো, এটা তোমরা এইভাবে পয়েন্ট করে নেবে, তারপর কি ঘটলো। তারপর আচার্য নন্দলাল বসুর সঙ্গে তার পরিচয় করিয়ে দিয়েছিলেন। তারপর আচার্য নন্দলাল বসুর সঙ্গে তার পরিচয় করিয়ে দিয়েছিলেন, অর্থাৎ রামানন্দ চট্টোপাধ্যায়ের পরিচয় করিয়ে দিয়েছিলেন আচার্য রামকিঙ্কর বেইজের সাথে, সরি। তারপর কি ঘটলো, তারপর আচার্য নন্দলাল বসুর সঙ্গে তার পরিচয় করিয়ে দিয়েছিলেন, অর্থাৎ রামানন্দ চট্টোপাধ্যায় রামকিঙ্কর বেইজকে নিয়ে গিয়েছিলেন কলা ভবনে এবং রামকিঙ্কর বেইজের সাথে নন্দলাল বসুর পরিচয় করিয়ে দিয়েছিলেন। বোঝা গেল। তারপরে চলে আসি 6-3 দাগে। 6-3 দাগের প্রশ্ন, যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ, যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ কার উক্তি, গার্ল অ্যান্ড দ্য ডগ কিসের নাম, তিনি কিভাবে এ ধরনের কাজ শিখলেন। তাহলে এখানে কিন্তু অনেকগুলো প্রশ্নের কিন্তু অনেকগুলো পার্ট আছে। বলছে যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ কার উক্তি, এটা একটা প্রশ্ন। গার্ল অ্যান্ড দ্য ডগ কিসের নাম, দুটো প্রশ্ন। তিনি কিভাবে এ ধরনের কাজ শিখলেন, তিনটে প্রশ্ন। তাহলে এই একটা প্রশ্নের মধ্যে তিনটে পার্ট রয়েছে। দেখো, তাহলে প্রথম পার্ট, কার উক্তি। প্রশ্নোদ্ধৃত উক্তিটি রামকিঙ্কর বেইজের, প্রশ্নোদ্ধৃত উক্তিটি রামকিঙ্কর বেইজের। প্রশ্নের তার পরের পার্ট, গার্ল অ্যান্ড দ্য ডগ কিসের নাম, গার্ল অ্যান্ড দ্য ডগ তার আঁকা অয়েল পেন্টিং এর নাম, অর্থাৎ রামকিঙ্কর বেইজের অয়েল পেন্টিং এর নাম হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ। এর পরের পার্ট, কিভাবে এই ধরনের কাজ তিনি কিভাবে শিখলেন। এখানে আমি পয়েন্ট করেছি যে কিভাবে শিখলেন, এটা আসলে অয়েল পেন্টিং কিভাবে শিখলেন সেটা প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। তো রামকিঙ্কর বেইজ তিনি দোকানে গিয়ে বললেন অয়েল পেন্টিং করব, কি রং আছে, কিভাবে করতে হয় দেখান। দোকানদার দেখালো এই তুলি, এই টিউবের রং আর এই পাত্রে তেল আছে, একবার ডুবিয়ে নিয়ে রং করুন, ব্যাস অয়েল পেন্টিং শেখা হয়ে গেল। এভাবেই তিনি অয়েল পেন্টিং করা শিখেছিলেন। তোমরা যদি বইতে যেটা আছে সেটা হুবহু লিখতে পারো মুখস্থ করে, তাহলে কিন্তু তোমাদের এই ইনভাইটেড কমাগুলো দিতে হবে। এবার যদি তোমরা দেখো যে তোমাদের হুবহু মুখস্থ হচ্ছে না, তখন তোমরা ইনভাইটেড কমা দেবে না। তখন এভাবে লিখবে যে রামকিঙ্কর বেইজ দোকানে গিয়েছিলেন এবং দোকানদারকে বলেছিলেন অয়েল পেন্টিং করব, কি রং আছে দেখান আর কিভাবে করতে হয়। তখন দোকানদার বললেন এই তুলি, এই টিউবের রং আর এই পাত্রে তেল আছে, একবার ডুবিয়ে নিয়ে রং করুন, এইটা বলেছিলেন দোকানদার। আর সেটা শুনে শুনেই কিন্তু রামকিঙ্কর বেইজ অয়েল পেন্টিং করা শিখে গেছিলেন। এরপর 6-4 দাগে বলেছে এই সাদামাটা সুরটা আমাকে ভীষণভাবে টানে, কাকে টানে। সাদামাটা সুর বলতে কি বুঝিয়েছেন, তাকে এই সুর টানে কেন, এই প্রশ্নটার মধ্যেও কিন্তু তিনটে পার্ট রয়েছে। কাকে টানে, সাদামাটা সুর বলতে কি বুঝিয়েছেন, তাকে এই সুর টানে কেন। তাহলে কাকে টানে, প্রথম পার্টের অ্যান্সার কাকে টানে। প্রথম পার্টের প্রশ্ন কাকে টানে, এর অ্যান্সার হবে শিল্পী রামকিঙ্করকে এই সাদামাটা সুর টানে, শিল্পী রামকিঙ্করকে এই সাদামাটা সুর টানে। তারপরের পার্ট, সাদামাটা সুর বলতে কি বুঝিয়েছেন। সাদামাটা সুর কি, সাদামাটা সুর বলতে সাধারণ চরিত্র, কমন ল্যান্ডস্কেপ এবং গ্রামের কমপ্লিট ক্যারেক্টারকে বুঝিয়েছেন। তারপরের পার্ট, তাকে এই সুর টানে কেন, তাকে এই সুর অর্থাৎ রামকিঙ্করকে এই সুর টানে কেন, এই সুর টানে কেন, বা তোমরা এখানে পয়েন্ট করতে পারো যে এই সুর টানার কারণ। নন্দলাল বসুর ছবির সাধারণ চরিত্র, কমন ল্যান্ডস্কেপ, সাদামাটা সুর রামকিঙ্করকে প্রভাবিত করেছিল।
তাই রামকিঙ্করের অধিকাংশ ছবি বা মূর্তির ক্যারেক্টার খুব সাধারণ। এটা নন্দলাল বসুর প্রত্যক্ষ প্রভাব বলা চলে। নন্দলাল বসুর ছবির সাধারণ চরিত্র, কমন ল্যান্ডস্কেপ, সাদামাটা সুর রামকিঙ্করকে প্রভাবিত করেছিল। তাই রামকিঙ্করের অধিকাংশ ছবি বা মূর্তির ক্যারেক্টার খুব সাধারণ। এটা নন্দলাল বসুর প্রত্যক্ষ প্রভাব বলা চলে। অর্থাৎ নন্দলাল বসু যেহেতু খুব সাধারণ সাদামাটা ক্যারেক্টারের ছবি আঁকতেন, সাদামাটা চরিত্রের ছবি আঁকতেন, সেটা নন্দলাল বসুর থেকে কিছুটা প্রভাবিত হয়ে রামকিঙ্করও কিন্তু সেই রকম ছবি আঁকতেন। এর জন্যই বলা হয়েছে যে এই সুর টানে, অর্থাৎ সেই সাদামাটা সুর রামকিঙ্করকেও টানে। অসংখ্য ধন্যবাদ সকলকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, এবং তোমাদের যদি কোনো বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই 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 RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অসংখ্য ধন্যবাদ সকলকে। ভালো থেকো, সুস্থ থেকো।